অনেকেই প্রশ্ন করে থাকে যে আইভিএফ বেবিরা কি নর্মাল, বা আইভিএফ প্রসেসটি সায়েন্টিফিক্যালি কতটা সেফ, এটা করলে মায়েদের এবং বেবিদের শরীরে কোনো ক্ষতি হবে কি না। এসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হয় আমি যদি একটু বুঝিয়ে বলতে পারি যে নর্মালি কনসিভ কী করে হয় আর আইভিএফ পদ্ধতিতে কি করে কনসিভ করানো হয়, এই পুরো ব্যাপারটা যদি আপনারা বুঝে যান তাহলে উক্ত একটু আগে বলা প্রশ্নগুলো আদৌ যৌক্তিকতা রয়েছে কিনা সেটাও আপনারা সহজেই বুঝে যাবেন। মিলন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি দীপান্বিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমি আইভিএফ পদ্ধতিতে কনসিপশন বা গর্ভধারণ এবং নর্মাল কনসিপশন বা গর্ভধারণ এই দুটি বিষয়ের ডিফারেন্স এবং সিমিলারিটি নিয়ে আলোচনা করব। প্রথমেই যে সিমিলারিটি রয়েছে সেটা বলি। নর্মাল কনসিপশনে যেমন একটি সুস্থ ও স্বাভাবিক ওসাইট বা ডিম্বাণু প্রয়োজন হয়, আর একটি হেলদি শুক্রাণু প্রয়োজন হয়, ঠিক তেমনি আইভিএফ পদ্ধতিতেও সেই একই রকম ডিম্বাণু ও শুক্রাণু প্রয়োজন হয়। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে ডাক্তাররা ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে কিছু একটা তৈরি করে দিল, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। যাদের সন্তান সেই মা বাবা অর্থাৎ নারী ও পুরুষের থেকে যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু নিয়ে তারপরেই ভ্রূণ তৈরি হবে, সেটা নর্মাল প্রসেসিংয়েই হোক আর সেটা আইভিএফ পদ্ধতিতেই হোক, মূলত একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণুর মিলনেই ভ্রূণ তৈরি হবে এবং সেটা একটি পরিপূর্ণ শিশুর জন্ম দেবে। আইভিএফ এর পুরো মিনিং কি? আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, মানে শরীরের বাইরে যে ফার্টিলাইজেশন করা হয়, আর ইন ভিভো হচ্ছে শরীরের ভেতরে ফার্টিলাইজেশন। তাই ইন ভিট্রো মানে আইভিএফ হচ্ছে শরীরের বাইরে যে ফার্টিলাইজেশন করা হয়। এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আজকালকার এই উন্নত বিশ্বে, উন্নত বিজ্ঞান প্রযুক্তির যুগে কি না হচ্ছে, আর সেখানে একটি শরীরের বাইরে ফার্টিলাইজেশন হবে, এটা কি এতটাই অসম্ভব? না, এটা মোটেও অসম্ভব নয়। এবং আমাদের চারপাশে অনেক মেয়েরাই এই পদ্ধতিতে বাচ্চা গ্রহণ করছে। আমরা মোটামুটিভাবে জানি যে ঋতুচক্রের মাঝামাঝি সময়ে একটি পরিণত ডিম্বাণু ডিম্বাশয়ের গা ফাটিয়ে বাইরে বের হয়ে আসে এবং সেটি একটি টিউবের মধ্যে দিয়ে ইউটেরাসের দিকে যেতে থাকে। এই মুহূর্তে সে ইউটেরাসের দিকে ততক্ষণ চলতেই থাকবে যতক্ষণ না কোনো শুক্রাণুর সঙ্গে তার মিলন ঘটে। এই মুহূর্তে যদি একটি নারী এবং একটি পুরুষের শারীরিক সম্পর্ক হয়, তখন সেই পুরুষের শরীর থেকে যে স্পার্ম বা শুক্রাণু নির্গত হয়, সেই শুক্রাণুগুলো তখন ডিম্বাণুর দিকে ধাবিত হয় এবং ইউটেরাসের ভেতর দিয়ে শুক্রাণুগুলো ওই টিউবের মধ্যে গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় এবং ডিম্বাণুকে নিষিক্ত করে। এই যে প্রসেসটি, মানে শুক্রাণু দ্বারা ডিম্বাণুকে নিষিক্ত করা, এই প্রসেসে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। তারা একটি রেস করে, মানে এই শুক্রাণুগুলো ডিম্বাণুর দিকে পৌঁছানোর জন্য, ধাবিত হওয়ার জন্য একটি রেস করে এবং সব শেষে যে শুক্রাণুটি রেসে জিতে যায়, ডিম্বাণুর কাছে আগে পৌঁছায়, শুধু পৌঁছানো নয়, ডিম্বাণুর
শরীর ভেদ করে তার ভেতরে ঢুকে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে, সেই শুক্রাণুটি জয়ী হয়। এবং এক্ষেত্রে একটি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য একটি মাত্র শুক্রাণুই যথেষ্ট। এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু থেকে একটি মাত্র শুক্রাণুই ডিম্বাণুটিকে নিষিক্ত করতে পারে। ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হওয়ার পরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্রূণ, এবং এই ভ্রূণটি ইউটেরাসের ভিতরে গায়ে লেগে থাকে। যদি ঠিকঠাক নিষিক্ত হয় তাহলে প্রেগনেন্সি নিশ্চিত হয় এবং ওই ভ্রূণটি ইউটেরাসের ভিতরে বড় হতে থাকে এবং কোনো একটি সময়ে পরিপূর্ণ একটি শিশু হয়ে বাইরে বেরিয়ে আসে। এবার বলি IVF পদ্ধতিতে কি করা হয়। এই পদ্ধতিতে একটি ইনজেকশনের মাধ্যমে নারীর শরীর থেকে বেশ কিছু ডিম্বাণু বের করে আনা হয়, মানে একাধিক ডিম্বাণু বের করে আনা হয়। একাধিক কেন সেটার কারণ বলছি। নর্মাল ওয়েতে হাজব্যান্ড ওয়াইফ মিলিত হলেও কিন্তু সবসময় প্রেগনেন্সি নিশ্চিত হয় না। তাদের ডিম্বাণুতে কোনো সমস্যা থাকতে পারে, শুক্রাণুতেও থাকতে পারে। এক্ষেত্রে সাধারণত 1 বছরের বেশি সময় যদি নারী পুরুষ মিলিত হওয়ার পরেও যদি কনসিভ না করে, তখন ধরে নেওয়া হয় যে ওই নারী বা পুরুষের মধ্যে সমস্যা থাকতে পারে। আর তাই IVF পদ্ধতিতে একটি মেয়ের শরীর থেকে যখন ডিম্বাণু বের করে আনা হয় তখন একাধিক ডিম্বাণু বের করে আনা হয়, কারণ একটি ডিম্বাণু নিষিক্ত নাও হতে পারে, তার যথেষ্ট কার্যক্ষমতা নাও থাকতে পারে একটি বাচ্চা উৎপাদন করার জন্য বা কনসিভ করার জন্য। তো ল্যাবরেটরিতে এই ডিম্বাণুগুলোকে একটি ইনজেকশনের মাধ্যমে বা একটি সরু সূচের মাধ্যমে বের করে আনা হয়, আর তারপরে পুরুষের শরীর থেকে নেওয়া স্পাম ওর সঙ্গে ল্যাবে সংযুক্ত করে কৃত্রিমভাবে নিষিক্ত করা হয়। কৃত্রিমভাবে বলতে ডিম্বাণু এবং শুক্রাণুগুলো অরিজিনাল, কিন্তু শরীরের বাইরে টেস্ট টিউবে ল্যাবরেটরিতে তাদেরকে নিষেক ঘটানো হয়। এখন এই যে ডিম্বাণুর সঙ্গে পুরুষের যে শুক্রাণু, এটাকে যে নিষিক্ত করা হয় এটি 2টি পদ্ধতিতে নিষিক্ত করা হয়। IVF পদ্ধতিতে যেভাবে নিষিক্ত করা হয়, একটি ডিম্বাণুর উপরে অনেকগুলো শুক্রাণুর লেয়ার দেওয়া থাকে। ঠিক যেমন মানুষের শরীরে একটি ডিম্বাণুকে কেন্দ্র করে অনেকগুলো শুক্রাণু লড়াই চালিয়ে গিয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে, ঠিক তেমনি ল্যাবরেটরিতে একটি ডিম্বাণুর উপরে অনেক শুক্রাণুর লেয়ার দেওয়া হয় এবং ওই শুক্রাণুর মধ্যে থেকে একটি শুক্রাণু ওই ডিম্বাণুকে নিষিক্ত করে। অনেক সময় এমন ঘটে যে ওই শুক্রাণুটি যদি দুর্বল হয়, সে স্বাভাবিক উপায়ে সে ওই ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। এমনকি IVF পদ্ধতিতে ল্যাবেও এত কাছাকাছি রাখার পরেও, ডিম্বাণুর গায়ের সঙ্গে শুক্রাণুকে মিলিয়ে রাখার পরেও ওই শুক্রাণুগুলো ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। অর্থাৎ পুরুষটির যদি কোনো প্রবলেম থাকে তাহলেই এমনটি ঘটে। স্বাভাবিকভাবে বা IVF পদ্ধতিতেও সেই শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। তখন কি করা যায়? তখন ওই ডিম্বাণুটিকে একটি অতি সূক্ষ্ম পিপেট দিয়ে ধরে, পিপেট মানে উসাইট হোল্ডার, মানে ডিম্বাণু ধরার একটি সূক্ষ্ম যন্ত্র, যেটা দিয়ে ডিম্বাণুটিকে ধরে আরেকটি শুক্রাণু ঠিক ওই একই রকম পিপেট দিয়ে ধরে ওই শুক্রাণুটিকে ওই ডিম্বাণুর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, ইনজেক্ট করে দেওয়া হয়। এভাবে যখন শুক্রাণুটিকে ডিম্বাণুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখন নিষেক নিশ্চিত হয়, মানে তখন ওই ডিম্বাণু শুক্রাণুর মিলনে ভ্রূণ নিশ্চিত তৈরি হবে। এটি কিন্তু খুবই সূক্ষ্ম একটি অণুবীক্ষণিক প্রসেস, মানে ওই ডিম্বাণু বা শুক্রাণু কোনোটাকেই খালি চোখে কিন্তু দেখা যায় না, এটাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এবং ওই রকম সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়েই এটার মানে এই নিষেকের কাজটি করা হয়।
নিষেক হয়ে গেল এবং ভ্রূণও তৈরি হয়ে গেল। এরপরে ওই ভ্রূণটিকে ল্যাবরেটরির মধ্যে কয়েকটা দিন রেখে ওটাকে কিছুটা বাড়তে দেওয়া হয়। যখন ওটা একটু বৃদ্ধি পায় এবং ইউটেরাসের ভেতরে ঢোকানোর মতো যথেষ্ট বড় হয়, কারণ যদি স্বাভাবিক নিয়মেও নারী এবং পুরুষের মিলনেও টিউবের মধ্যে একটি ভ্রূণ সৃষ্টি হয়ও, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ওই ভ্রূণটি ইউটেরাসের ভেতরে গিয়ে ইউটেরাসের গায়ে লেগে থাকে না। টিউবের মধ্যে কয়েকটা দিন সময় নেয়, একটু বড় হয়, তারপরে ওটা অটোমেটিক ইউটেরাসের গায়ে গিয়ে প্রতিস্থাপিত হয় স্বাভাবিক ওয়েতে। আর যখন আইভিএফ পদ্ধতিতে এটা করা হয় তখন কিছুদিন ল্যাবে রেখে দেওয়ার পরে ওই ভ্রূণটি যখন আরেকটু বড় হয় তখন সেটাকে কৃত্রিম উপায়ে ইউটেরাসের ভেতরে প্রতিস্থাপন করে দেওয়া হয়। মূলত এক্ষেত্রে ওই ডিম্বাণু আর শুক্রাণুর মিলনেই কিন্তু ভ্রূণ সৃষ্টি হলো এবং যে ভ্রূণটি তৈরি হবে সেটি পরিপূর্ণ স্বাভাবিকভাবে যে তার বাবা মার থেকে যে জিনগত বৈশিষ্ট্য পেয়ে থাকে ওই ভ্রূণটিও, মানে আইভিএফ পদ্ধতিতে তৈরি ভ্রূণটিও কিন্তু স্বাভাবিক ওয়ের মতো সেই বাবা মার জিন থেকেই তো তৈরি, তো সে বাবা মার জিনগত বৈশিষ্ট্যগুলোই পাবে। তার মধ্যে আলাদা করে নতুন কিছু এসে প্রবেশ করবে না যে ওই শিশু স্বাভাবিক শিশুর থেকে অন্যরকম কিছু একটা হবে। সেও খুব সাধারণভাবে মায়ের গর্ভে বেড়ে উঠবে এবং এক সময় পৃথিবীর আলোতে ভূমিষ্ঠ হবে। তাহলে মূল পার্থক্যটা কি হলো? স্বাভাবিক পদ্ধতিতে ডিম্বাণু এবং শুক্রাণুর নিষেক ঘটে টিউবের মধ্যে এবং ওই ভ্রূণটি নিজে থেকেই ইউটেরাসের ভেতরে গিয়ে প্রতিস্থাপিত হয়। আর আইভিএফ পদ্ধতিতে কি হলো? শরীরের বাইরে নিষেক ঘটিয়ে সেটাকে ইউটেরাসের ভেতরে প্রতিস্থাপন করে দেওয়া হলো। পার্থক্য কিন্তু শুধুমাত্র এতটুকু, সেই ভ্রূণটি কিন্তু মাতৃগর্ভে স্বাভাবিকভাবে যেভাবে একটি ভ্রূণ মাতৃগর্ভে বেড়ে ওঠে, আইভিএফ পদ্ধতিতে সেই ভ্রূণটিও কিন্তু মাতৃগর্ভে ঠিক সেই একইভাবে বেড়ে ওঠে। তাই স্বাভাবিক ওয়েতে নিষিক্তকরণ হয়ে যে বাচ্চার জন্ম হয় আর আইভিএফ পদ্ধতিতে নিষিক্তকরণ হয়ে যে বাচ্চার জন্ম হয়, দুটো বাচ্চা একেবারেই একই রকম স্বাভাবিক জীবনযাপন করে। তাদের মধ্যে মূলত কোনো পার্থক্য থাকে না, জাস্ট ম্যান টু ম্যান যে পার্থক্য থাকে ওই পার্থক্যগুলো তো থাকবেই, কিন্তু এই পদ্ধতির কারণে কোনো রকম কোনো পার্থক্য এখানে থাকে না। তো আমি মনে করি যে পুরো বিষয়টি আমি সহজভাবে বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। আমি সাধারণত আমার এই ভিডিওগুলোতে বলে দেই যে মেডিকেল সায়েন্সের ভাষায় যে শব্দগুলো প্রয়োগ করা হয়, ডাক্তাররা এই বিষয়টাকে আলোচনা করলে যতটা জটিল করে আলোচনা করবে, আমি সেই আলোচনাটাকে সাধারণ মানুষের বোধগম্য করার জন্য খুব সহজ করে আলোচনা করে থাকি। তো আমি বিশ্বাস করি এই চ্যানেল আপনাদের জন্য অনেক উপকারী। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনে অল ক্লিক করে দেবেন যাতে আপনারা আমার পরবর্তী ভিডিও পেয়ে যান। আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে দেবেন। আপনাদের সুস্থ জীবনের প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে।